দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। অবশেষে যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা, শুক্রবার সুইজারল্যান্ডে সই হবে চুক্তি। খুলছে হরমুজ প্রণালী, মুক্ত হবে ইরানের জব্দ থাকা সম্পদ। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ। তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা ইউরোপের 4 প্রভাবশালী দেশের। ট্রাম্প পুতিন ফোনালাপের পরপরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার, ক্ষতিগ্রস্ত দ্বাদশ শতাব্দীর পুরনো ক্যাথেড্রাল। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। যাচ্ছি পুরো খবরে। অবশেষে যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ইরান। শুক্রবার সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক চুক্তি সই হবে দুই দেশের মধ্যে। ওই দিনই খুলবে হরমুজ প্রণালী, প্রত্যাহার হবে মার্কিন নৌ অবরোধ, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা দলিলে কি কি রয়েছে প্রকাশ করেনি কোনো পক্ষই, তবে 14 দফা স্মারকের কথা জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম, যার মধ্যে রয়েছে ইরানের জব্দ সম্পদ মুক্তের মতো তেহরানের বহুল আলোচিত দাবিগুলো। প্রথম ধাপ কার্যকর হলে পরবর্তী 60 দিনের মধ্যে আলোচনা হবে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে। দীর্ঘদিনের শঙ্কা, অবিশ্বাস, অনাস্থা আর দর কষাকষির পর অবশেষে সমঝোতা। সংঘাত বন্ধে রাজি যুক্তরাষ্ট্র ইরান। কি কি আছে প্রথম ধাপের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি কোনো পক্ষ, তবে সংশ্লিষ্টদের বিভিন্ন পোস্ট থেকে ইঙ্গিত মিলেছে খসড়া চুক্তির বিষয়ে। এক্স বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, লেবানন সহ সব ফ্রন্টে বন্ধ হবে সামরিক অভিযান। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সমঝোতা হয়ে গেছে, খুলতে যাচ্ছে হরমুজ প্রণালী। পরে আরেক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, শুক্রবার চুক্তি স্বাক্ষরের সাথে সাথেই খুলবে প্রণালী, শুরু হবে তেল সরবরাহ। অঞ্চলটি ঘিরে মার্কিন নৌ অবরোধ তুলে নেয়ার কথাও জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে 14 দফা সমঝোতা স্মারকের কথা, যাতে বলা হয়েছে 30 দিনের মধ্যে নৌ অবরোধ প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ইরানের আশপাশ থেকে অতিরিক্ত সামরিক উপস্থিতি কমবে। একই সঙ্গে হরমুজ প্রণালী পুনরায় চালুর পথ সুগম করা হবে। আরও বলা হয়েছে, পরবর্তী ধাপের 60 দিনের আলোচনাকালে ইরানের জব্দ থাকা সম্পদ মুক্ত করা হবে। ইরানের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না, এমন অঙ্গীকার করেছে যুক্তরাষ্ট্র। ইরানের গণমাধ্যমের তথ্য অনুযায়ী খসড়ায় আরও বলা হয়েছে, ভবিষ্যৎ আলোচনায় সর্বোচ্চ গুরুত্ব পাবে ইরানের পারমাণবিক কর্মসূচি তথা সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ, নিষেধাজ্ঞা শিথিল এবং অর্থনৈতিক পুনর্গঠন ইস্যু। তবে তেহরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর বিষয়ে উল্লেখ নেই এজেন্ডায়। যদিও এসব তথ্য যাচাই করা সম্ভব হয়নি, তবে তেহরান সাফ জানিয়ে দিয়েছে, কেবল শর্তভঙ্গ না হলেই চূড়ান্ত চুক্তির জন্য পরবর্তী ধাপের আলোচনায় অংশ নেবে তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরান ও যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ইরানের পারমাণবিক কর্মসূচিতে অগ্রগতি দেখলে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ারও ঘোষণা দিয়েছে ইউরোপের 4 প্রভাবশালী দেশ। সংকট সমাধানের জন্য এই সমঝোতাকে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ। মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী উত্তেজনা কমাতে বড় এক কূটনৈতিক অগ্রগতি। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে হওয়া নতুন সমঝোতাকে ঘিরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে আশাবাদের আবহ। সমঝোতার পরপরই ইতিবাচক বার্তা এসেছে ইউরোপ থেকে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইতালি, এই 4 দেশ যৌথ বিবৃতিতে চুক্তিটিকে আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আখ্যা দিয়েছে। একই সাথে তারা জানিয়েছে, ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ে স্পষ্ট ও যাচাইযোগ্য পদক্ষেপ নিলে সংশ্লিষ্ট নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তুত রয়েছে এই 4 দেশ।
অস্ট্রেলিয়া সহ পশ্চিমা দেশগুলো আরও বলছে সমঝোতাটি দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করার কোনো বিকল্প নেই। বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হরমুজ প্রণালী উন্মুক্ত করার উপর। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে পরিচিত এই প্রণালী যুদ্ধের পুরো সময় কার্যত বন্ধ ছিল, ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও তৈরি হয় অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতাকে স্বাগত জানাই আমরা। শুক্রবার চুক্তি স্বাক্ষরের কথা ঘোষণা করা হয়েছে। অস্ট্রেলিয়ার আশা এই সমঝোতা টেকসই হবে, কারণ মধ্যপ্রাচ্য যুদ্ধ বন্ধ হওয়া শুধু এই অঞ্চলের মানুষের জন্যই নয়, বরং পুরো বিশ্বের স্বার্থেই গুরুত্বপূর্ণ। এশিয়া থেকেও এসেছে ইতিবাচক প্রতিক্রিয়া। সমঝোতাকে সংকট সমাধানের পথে বড় পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছে জাপান, বাংলাদেশ সহ বিভিন্ন দেশ। একটি দেশ হিসেবে আমরা এই সমঝোতা স্মারককে পরিস্থিতি সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানাই। সংশ্লিষ্ট পক্ষগুলোর কূটনৈতিক সমাধান, অনুসরণ এবং ধারাবাহিক আলোচনায় সম্পৃক্ত থাকার ফলেই এই অগ্রগতি সম্ভব হয়েছে। এ পর্যন্ত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা সংশ্লিষ্ট দেশগুলোর প্রচেষ্টাকেও আমরা অত্যন্ত মূল্যায়ন করি। সমঝোতাকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। মহাসচিব আন্তোনিও গুতেরেস একে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান, কাতার সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ভূমিকারও প্রশংসা করেন তিনি। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে আরও সময় লাগতে পারে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। সমঝোতার পর আলোচনা চলছে হরমুজ প্রণালী খুলে দেয়া নিয়ে। যুদ্ধ পূর্ববর্তী স্বাভাবিক নৌ চলাচলে ফিরে যাওয়াটা হবে বেশ কঠিন মনে করছেন বিশ্লেষকরা। টাফটস ইউনিভার্সিটির অধ্যাপক রকফোর্ড উইটস জানান, হরমুজ প্রণালীতে ভাসমান মাইন অপসারণে লেগে যেতে পারে কয়েক মাস। সেই সাথে জাহাজের মালিকদের ট্যাঙ্কারগুলি এই নৌরুটে ফেরাতে আস্থা অর্জন এখনও সময় সাপেক্ষ ব্যাপার। হামলার শিকার আরব দেশগুলির তেল শোধনাগার মেরামতেও লাগবে সময়। আর তাই অস্থিতিশীল জ্বালানির বাজার পুনরায় আগের অবস্থায় ফিরতে অপেক্ষা করতে হবে বিশ্ববাসীকে। যুক্তরাষ্ট্রের সাথে শান্তি চুক্তিতে তেহরানের অন্যতম শর্ত, অবমুক্ত করতে হবে বিভিন্ন দেশে বাজেয়াপ্ত ইরানি অর্থ সম্পদ। শান্তি চুক্তির দ্বারপ্রান্তে গিয়েও এই ইস্যুতে দর কষাকষি চালিয়ে গেছে তারা। হিসাব মতে ইরানের অস্ত্র চুক্তি, জ্বালানি রফতানি সহ নানা খাতে প্রায় $120 বিলিয়ন অর্থ আটকা বিভিন্ন দেশে, যা ছেড়ে দেয়া হলে স্থিতিশীলতা ফিরতে পারে অর্থনৈতিক সংকটে জর্জরিত ইরানিদের জীবনে। ওয়াশিংটনের সাথে আলোচনার টেবিলে বসতে শুরু থেকেই দুটি শর্তের ওপর জোর দিয়ে আসছে তেহরান, যার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জব্দকৃত অর্থ ও সম্পদ অবমুক্ত করা। সাম্প্রতিক হিসেব অনুযায়ী বিভিন্ন দেশে বাজেয়াপ্ত তেহরানের অর্থ সম্পদের পরিমাণ প্রায় $120 বিলিয়ন, যা দেশটির মূল অর্থনীতির প্রায় 1/3 সমান। তবে এই সম্পদের খুব সামান্য অংশ রয়েছে ওয়াশিংটনের হাতে। তেহরানের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় $12 মিলিয়ন মতো সম্পদ বাজেয়াপ্ত সবচেয়ে কাছের প্রতিবেশী কাতারের কাছে। এছাড়াও আনুমানিক $7 বিলিয়ন ভারতে, $6 বিলিয়ন ইরাকে, লুক্সেমবার্গ ও জাপানে রয়েছে প্রায় $1 বিলিয়ন। এর পাশাপাশি আরও বেশ কয়েকটি দেশে জব্দ রয়েছে ইরানের অর্থ সম্পদ। বিদেশি ব্যাংক অ্যাকাউন্টগুলোতে থাকা এই তহবিল এসেছে তৃতীয় কোনো দেশের কাছে জ্বালানি রপ্তানি বাবদ। বৈশ্বিক অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র প্রভাব, আন্তর্জাতিক লেনদেনে ডলারের একচেটিয়া আধিপত্য ও কঠোর নিষেধাজ্ঞার শঙ্কায় জ্বালানি আমদানিকারী প্রতিষ্ঠানগুলো বাধ্য হয় তেহরানের অর্থ জব্দ করতে। ফলশ্রুতিতে নিষেধাজ্ঞায় জর্জরিত হয়ে চরম অর্থনৈতিক দুর্দশার মুখোমুখি জ্বালানিতে সমৃদ্ধ ইরান। অর্থনৈতিক নিষেধাজ্ঞার জেরে চরম মুদ্রাস্ফীতিতে বিপর্যস্ত হয়ে উঠেছে ইরানিদের জীবন। ফলে সাম্প্রতিক বছরগুলোতে বারবার মাথাচাড়া দিয়ে উঠেছে ব্যাপক বিক্ষোভ ও আন্দোলন। তেহরানের দাবি, যুদ্ধ ও অভ্যন্তরীণ বিক্ষোভের কারণে চরম ক্ষতিগ্রস্ত হওয়া দেশের অর্থনীতি পুনর্গঠনে প্রয়োজন এই অবরুদ্ধ তহবিল, যা দেশের আর্থিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি মুদ্রার মান স্থিতিশীল করবে, কমাবে জনসাধারণের অসন্তোষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরানের সাথে চুক্তি আগামী 50 বছরে মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দেবে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তেহরানের সাথে সমঝোতাকে নিজেদের জয় বলেও আখ্যা দেন, প্রশংসা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আমি মনে করি এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি অত্যন্ত স্মরণীয় মুহূর্ত। ইরানের পক্ষ থেকে চুক্তির শর্ত লঙ্ঘন না হলেই বাস্তবায়িত হবে সমঝোতা। ইরানিরা এসব শর্ত মেনে চললে আগামী 50 বছরে আমূল বদলে যাবে মধ্যপ্রাচ্যের চেহারা। যুদ্ধের অবসান ঘটিয়ে মধ্যপ্রাচ্যে বিনিয়োগের পথ উন্মুক্ত হবে। এটি একটি বিশাল বড় জয়, যা পুরোপুরি সম্ভব হয়েছে মার্কিন প্রেসিডেন্টের অবিচলতার কারণে।
সফলতার সাথে মধ্যস্থতাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়ে বিশ্বমঞ্চে প্রশংসায় ভাসছে পাকিস্তান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বহু প্রতীক্ষিত শান্তি চুক্তি সফলভাবে সম্পন্ন করায় এখন ইসলামাবাদের প্রশংসায় মুখর বিশ্ব নেতারা। পাকিস্তানের অবিচল ভূমিকার প্রতি অভিনন্দন জানিয়েছে জাতিসংঘের পাশাপাশি ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, জাপান, তুরস্ক, কাতার সহ বহু দেশ। নানা নাটকীয়তা আর দরকষাকষির পর অবশেষে সমঝোতায় পৌঁছেছে ইরান যুক্তরাষ্ট্র। দীর্ঘ প্রচেষ্টার পর ঐতিহাসিক এই মুহূর্তটিকে বাস্তবে পরিণত করে মধ্যস্থতাকারী হিসেবে এখন বিশ্বমঞ্চের লাইমলাইটে পাকিস্তান। সোশ্যাল হ্যান্ডেল এক্সে ঐতিহাসিক এই চুক্তিটিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে অভিহিত করে একটি পোস্ট করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। আর এর পরপরই তাকে স্বাগত জানিয়ে ইসলামাবাদের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে বিশ্বের বড় বড় প্রভাবশালী নেতারা। শান্তি চুক্তির পথ সুগম করার পাশাপাশি আলোচনায় তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখায় পাকিস্তান সহ কাতার, মিশর, সৌদি আরব, তুরস্ক ও অন্যান্য আঞ্চলিক দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যৌথ বিবৃতিতে পাকিস্তানকে স্বাগত জানায় অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং। মধ্যস্থতা প্রচেষ্টায় ব্যতিক্রমী ভূমিকা রাখায় পাকিস্তানকে বিশেষভাবে ধন্যবাদ জানান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বিবৃতিতে ইসলামী প্রজাতন্ত্র পাকিস্তানকে ভাই সম্বোধন করে চুক্তিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে কাতার। পাকিস্তানের প্রশংসায় ভাসছে পশ্চিমাদের পাশাপাশি প্রভাবশালী কূটনীতিকরাও। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মার্চ, নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স সহ প্রভাবশালী নেতারা স্বাগত জানিয়েছেন পাকিস্তানের এই কূটনৈতিক সাফল্যের। যুদ্ধ অবসান, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিতকরণ ও হরমুজ অবমুক্তে এই চুক্তি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আখ্যা দিয়ে পাকিস্তানকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কির স্টারমার। শান্তি চুক্তিতে সম্মত হওয়ায় ইরান ও যুক্তরাষ্ট্রকে অভিনন্দন জানিয়েছে বিশ্ব নেতারা। দ্রুততা ও দৃঢ়তার সাথে সমঝোতা স্মারক বাস্তবায়নের মধ্য দিয়ে লেবানন সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে উত্তেজনা হ্রাস, হরমুজে মুক্ত ও নিরাপদ নৌ চলাচল নিশ্চিতের পাশাপাশি একটি দীর্ঘস্থায়ী শান্তি ও নিরাপত্তার আহ্বান আন্তর্জাতিক মহলের। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শান্তি চুক্তিতে পৌঁছানোর আগ মুহূর্তেও লেবাননে নৃশংসতা চালানোতে পিছপা হয়নি ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলীয় সীমান্তের দুয়ইর এলাকায় আইডিএফের ড্রোন হামলায় প্রাণ গেছে একজনের। হামলা চালানো হয়েছে আল ওয়ারদাত এলাকাতেও। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে ঘোবেরি শহরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৩ জন, গুরুতর আহত অন্তত ১৬ জন। এছাড়াও গেল সপ্তাহে লেবানন সীমান্তে একটি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার আলী মুসা দাগদুককে হত্যা করার দাবি জানিয়েছে ইসরায়েল। গেল মার্চ থেকে চলমান যুদ্ধবিরতির মাঝে ইসরায়েলি অভিযানে লেবাননে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭৮৩ জনে। এবার পশ্চিম তীরে একটি মসজিদে হামলা চালিয়ে আগুন দিয়েছে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীরা। রোববার রামাল্লায় এই ঘটনা ঘটে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে মসজিদটির প্রবেশপথে আগুন ধরিয়ে দেয় ইহুদি বসতি স্থাপনকারীরা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। পরে নানামুখী প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এরই মধ্যেই বেশ ক্ষয়ক্ষতি হয়েছে মসজিদটিতে। ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা এবং অবস্থান লক্ষ্য করে বিভিন্ন সময়ই হামলা চালায় ইসরায়েলিরা। একদিন আগেই রামাল্লার পাশের আরেকটি শহরে ফিলিস্তিনিদের 2টি গাড়িতে হামলা চালানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৮০তম জন্মবার্ষিকীর শুভেচ্ছা জানাতে ট্রাম্পকে ফোন করেন রুশ প্রেসিডেন্ট। রোববার ট্রাম্প পুতিন ফোনালাপের তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। প্রায় 1 ঘণ্টা ধরে চলে কথোপকথন। জন্মদিনে অভিনন্দন বার্তার পাশাপাশি আলোচনা হয়েছে মস্কো ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে। পুতিনকে আবারও ইউক্রেনে যুদ্ধবন্ধের আহ্বান জানান ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট জানান, বৈঠক করতে চাইলে মস্কোয় যেতে হবে ইউক্রেনের প্রেসিডেন্টকে। তবে অতীতে পুতিনের এমন প্রস্তাব বারবারই প্রত্যাখ্যান করেছেন ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্পের জন্মদিনে ফোন করে শুভেচ্ছা বার্তা বিনিময় করেন জেলেনস্কিও। ট্রাম্প পুতিন ফোনালাপের পরপরই ইউক্রেনে জোরালো হামলা চালালো রাশিয়া। প্রাণ গেছে কমপক্ষে 9 জনের। কেবল রাজধানী কিয়েভেই মৃত্যু হয়েছে 4 জনের। দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভেই নিহত 5 জন। ক্ষতিগ্রস্ত দ্বাদশ শতাব্দীর পুরনো ক্যাথেড্রাল, যা ইউনেস্কো ঘোষিত ঐতিহ্যবাহী স্থানও।
চলমান সংঘাতের মধ্যেই খুব শিগগিরই বৈঠকে বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টরা। রাশিয়ার মুহুর্মুহু হামলায় কাঁপছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কোনো রকম বাধা ছাড়াই আঘাত হানছে একের পর এক মিসাইল। রোববার গভীর রাতে গেল 2 সপ্তাহের মধ্যে ইউক্রেন জুড়ে সবচেয়ে ভয়াবহ হামলা চালায় রাশিয়া। ছোড়া হয় 70টি ক্ষেপণাস্ত্র ও 6 শতাধিক ড্রোন। রাশিয়ার জ্বালানি ও শিল্পক্ষেত্র লক্ষ্য করে ইউক্রেনের দূরপাল্লার হামলার জবাবে এই আক্রমণ চালায় মস্কো। রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত হানে রুশ ড্রোন ও মিসাইল। ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাসভবন, বৈদ্যুতিক লাইন। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় 1.5 লাখ বাসিন্দা। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় দ্বাদশ শতাব্দী প্রাচীন খ্রিস্ট ধর্মীয় উপাসনালয় পেচেরস্ক্লাভরা, যা ইউক্রেনের আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটাই আবেদন, ইউক্রেনীয়রা শান্তি চায়। আগামী কয়েকদিনের মধ্যেই তার সাথে বৈঠক হবে। সেখানে ইউক্রেনের প্রতিরক্ষা এবং সংঘাত বন্ধের বিষয়টি নিয়ে আলোচনা হবে। অবশ্যই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বিষয়টিও অন্তর্ভুক্ত থাকবে। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভেও চলে রাশিয়ার মিসাইল তাণ্ডব। হামলায় অগ্নিগর্ভে পরিণত হয় শহরটির বেশ কয়েকটি স্থাপনা। মস্কোর ছোড়া অন্তত 50টি মিসাইল ও 550 ড্রোন ভূপাতিতের দাবি করে কিয়েভ। ইউক্রেনে হামলার জেরে ফাইটার জেট মোতায়েন সহ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করে প্রতিবেশী পোল্যান্ড। অনিক রহমান, যমুনা নিউজ। পশ্চিমবঙ্গের অখ্যাত রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া এনসিপিআইতে যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের লোকসভার 20 বিদ্রোহী এমপি। তবে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএকে সমর্থন দেবে বিদ্রোহী ব্লকটি। রোববার সন্ধ্যায় লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে আনুষ্ঠানিক চিঠি জমা দিয়ে তারা এই সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি এখন থেকে লোকসভায় তৃণমূল এমপিদের থেকে আলাদা বসবেন বিদ্রোহীরা। মূলত পশ্চিমবঙ্গে তালিকাভুক্ত একটি রাজনৈতিক দল এনসিপিআই, যা ত্রিপুরার ভোচেও লড়েছে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের লোকসভার 20 এমপি বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএকে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাষ্ট্রের মিজৌরিতে বিধ্বস্ত হয়েছে একটি প্লেন। প্রাণ গেছে পাইলট সহ 12 আরোহীর সকলের। নিহতদের সবাই স্কাইডাইভার ছিলেন। বিমানটি থেকে তাদের স্কাইডাইভ করার কথা ছিল। রোববার স্থানীয় সময় বেলা 11:30টার দিকে স্থানীয় একটি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে সিঙ্গেল ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি। এর কিছুক্ষণ পরে বাঁক নেওয়ার জন্য প্রয়োজনীয় উচ্চতায় উঠতে ব্যর্থ হয় আকাশযানটি। পর মুহূর্তেই রানওয়ে থেকে প্রায় 300 মিটার দূরে আছড়ে পড়ে প্লেনটি। দুর্ঘটনা কবলিত বিমানটি একটি বেসরকারি স্কাইডাইভিং কোম্পানি কর্তৃক পরিচালিত ছিল, যার মডেল প্যাসিফিক অ্যারোস্পেস 750 XL। ফ্রান্সে আসন্ন G7 সম্মেলন আয়োজন ঘিরে ব্যাপক বিক্ষোভ সহিংসতা হয়েছে সুইজারল্যান্ডে। হামলা হয়েছে জাতিসংঘ কার্যালয়ের ভবনেও। G7ভুক্ত দেশগুলো পুঁজিবাদ ও একচেটিয়া ক্ষমতার প্রতীক আখ্যা দিয়ে আয়োজন করা হয় প্রতিবাদের। জেনেভায় রাজপথে শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেয় হাজার হাজার মানুষ। মিছিল নিয়ে জাতিসংঘ ভবনের কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ। শুরু হয় সংঘর্ষ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ার গ্যাস, করা হয় লাঠিচার্জ। 1973 সালে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সংকট এবং অর্থনৈতিক সংকটের জেরে বৈঠকে বসে বিশ্বের শীর্ষ ধনী 7টি দেশ। সেই থেকেই G7 জোটের উৎপত্তি। সোমবার ফ্রান্সে শুরু হচ্ছে জোটের 52তম সম্মেলন। মানব সেনাদের সাথে তাল মিলিয়ে রণক্ষেত্রে লড়বে রোবট। সিনেমা নয়, দেখা যাবে বাস্তবের যুদ্ধক্ষেত্রেই। মঙ্গোলিয়ার সাথে যৌথ মহড়ায় চীন উন্মোচন করল অত্যাধুনিক রোবোটিক নেকড়ে, যা শত্রুপক্ষের ওপর চালাতে পারে নির্ভুল হামলা। এমনকি বাংকারের মতো ঝুঁকিপূর্ণ অবস্থানে প্রবেশ করার সক্ষমতাও রয়েছে এই যান্ত্রিক সেনাদের। পিঠে অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, চোখে থার্মাল ক্যামেরা, 4 পেয়ে নেকড়ে সেনার নিখুঁত ভারসাম্য। দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে শত্রুপক্ষের দিকে। দেখে মনে হতে পারে সাইফাই মুভির কোনো কাল্পনিক রোবট, কিন্তু না, কল্পকাহিনীকে বাস্তবে রূপ দিয়েছে চীন। যান্ত্রিক এই নেকড়ের নাম দেওয়া হয়েছে রোবোটিক উলফ। চলতি মাসে চীনের উত্তরের সীমান্তে মঙ্গোলিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয় অভিনব এই রোবট। যুদ্ধক্ষেত্রে তাদের কার্যকর ভূমিকা মন জয় করেছে সেনা কর্মকর্তাদের। শুধু রোবোটিক উলফি নয়, এ মহড়ায় ছিল অত্যাধুনিক ড্রোনও। আকাশ থেকে নজরদারি আর সুযোগ বুঝে বিস্ফোরক নিয়ে ঝাঁপিয়ে পড়তে পারে শত্রুপক্ষের অবস্থানে।
বাংকার থেকে পাল্টা আক্রমণ হলে শত্রুদের আটকে দিতে কৃত্রিম দেয়াল তৈরি করতে পারে এই রোবোটিক নেকড়েরা। যেখানে মানুষের পা বাড়ানো আত্মঘাতী পদক্ষেপ, সেখানে গর্জে উঠতে পারবে চীনের এই যান্ত্রিক শিকারী। সব বাধা স্প্রিংয়ের মতো টপকে ঢুকে পড়তে পারে বাংকারের ভেতরে। নিখুঁত নিশানায় শত্রুর পোস্ট গার্ড উড়িয়ে দেওয়ার সক্ষমতাও আছে। মহড়ায় দুই দেশেরই একাধিক কমব্যাট ইউনিট অংশ নেয়। আকাশ থেকে নজরদারি আর নিখুঁতভাবে আক্রমণ সবকিছুই হয়েছে যৌথভাবে। আমাদের জয়েন্ট কমান্ড পোস্ট থেকে সরাসরি তথ্য আদান প্রদান করা হচ্ছিল, আর সেই তথ্যের উপর ভর করেই আমরা ছক কষি, আর অত্যন্ত সফলভাবে শত্রুর পুরো আস্তানা গুড়িয়ে দেওয়ার মহড়া হয়। ফ্রন্টলাইনে রক্ত মাংসে সেনার বদলে কৃত্রিম বুদ্ধিমত্তার এই রোবট হতে পারে গেম চেঞ্জার। শত্রুকে ধরাশায়ী করতে রণক্ষেত্রের সংজ্ঞা বদলে দিতে পারে এই প্রযুক্তি। শুধু অর্থনীতি নয়, যুদ্ধক্ষেত্রেও দিন দিন প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাচ্ছে চীন। আগামী দিনের যুদ্ধ কতটা যান্ত্রিক রূপ নিতে যাচ্ছে, এই মহড়ার মধ্য দিয়েই তার আগাম বার্তা দিল বেইজিং। মাহমুদ সাকিব, যমুনা নিউজ। মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, প্রাণ হারালেন বিখ্যাত মার্কিন গায়ক অলিভার ট্রি এবং আর্জেন্টিনার সুপরিচিত ইউটিউবার গ্যাসপার প্রিম, যিনি গ্যাসপি নামে পরিচিত। রোববার ব্রাজিলের রিও ডি জেনেরিওতে হয়েছে এই ভয়াবহ দুর্ঘটনা। হেলিকপ্টার দুটি বিধ্বস্তের ঘটনায় নিহত হয়েছে আরও 4 জন। ফায়ার সার্ভিস জানিয়েছে উড়ন্ত অবস্থায় মুখোমুখি সংঘর্ষের পর ভূমিতে আছড়ে পড়ে হেলিকপ্টার দুটি। দুর্ঘটনাস্থলটি ইলেকট্রিক গাড়ি রাখার কাজে ব্যবহৃত হতো। উড়োযান বিধ্বস্তের পর গাড়িগুলোর ব্যাটারি লিথিয়ামের সংস্পর্শে আগুন ধরে যায়, যা ছড়িয়ে পড়ে দ্রুত। উদ্ধার কাজের পর নিহত 6 জনের নাম প্রকাশ করেছে রিও ডি জেনেরিও কর্তৃপক্ষ। লাইফ গোজ অন সহ বহু আলোচিত গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন র্যাপার অলিভার ট্রি। 23 বছর বয়সী কমেডিয়ান গ্যাসপিরো ইউটিউবে রয়েছে 3 মিলিয়ন ফলোয়ার। দর্শক, এই ছিল যমুনা আই ডেস্কে, আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।